এখন আমার কার্ড আমি পাই নাই, কি এর মেসেজ যাইবো তারপরে দিব। আমরা তো এটার উপরে ভরসা করে থাকি। টিসিবির কোটি টাকার স্মার্ট কার্ড বিতরণে ধীরগতি, সচল হয়নি ৮২ ভাগই, চরম ভোগান্তিতে সুবিধাভোগীরা। দায় এড়াতে জনবল সংকটের দোহায় ঢাকার 2 সিটির। চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 2 কূপের গ্যাস। প্রতিদিন মিলবে ৩৫ থেকে ৪০ মিলিয়ন ঘনফুট। গ্রীষ্মে বাড়তি চাহিদা মেটাতে কাজে লাগানোর আশা পেট্রোবাংলার। বিতর্কিত নীতিমালাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু। বিরোধিতা শিক্ষার্থীদের সংকট কাটাতে এমন পদক্ষেপ বলছে প্রশাসন। অবশেষে জিম্মি দশা থেকে মুক্তি মিলছে সন্দীপবাসীর। ইজারাদারদের সিন্ডিকেট ভেঙে যাত্রী পারাপারে নৌপথ পরিচালনার দায়িত্বে বিআইডব্লিউটিএ। ভাড়া কমায় খুশি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বাড়তি খরচ করে বানানোর পরও ঢাকার 2 সিটিতে সক্রিয় হয়নি টিসিবির ৮২% স্মার্ট ফ্যামিলি কার্ড। টিসিবি বলছে এর পুরো দায় নিতে হবে সিটি কর্পোরেশনকে, আর সিটি কর্পোরেশন অজুহাত জনবল সংকটের। এদিকে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই বাছাইয়ে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। যে ধরনের নৈরাজ্য এবং দুর্বৃত্তায়ন হয়েছিল এই ক্ষেত্রে টিসিবির ফ্যামিলি কার্ড তৈরিতে দুর্বৃত্তায়ন হয়েছে। সরকার পরিবর্তনের পর থেকেই এমন দাবি করে আসছেন উপদেষ্টারা। এর জেরে গত মাসে স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে বন্ধ রাখা হয় ভর্তুকি মূল্যে সংস্থাটির বিক্রয় কার্যক্রম। এদিকে যতগুলো ফ্যামিলি কার্ড স্মার্ট করা হয়েছে সেগুলো বিতরণেও দেখা দিয়েছে ধীরগতি, যার কারণে বঞ্চিত হচ্ছেন সুবিধাভোগীরা। নতুন কার্ডের মাল শুরু হবে জানুয়ারি মাসের থেকে। এখন আমার কার্ড আমি পাই নাই, আমারও ফোন দেয় নাই। আমরা তো এটার উপরে ভরসা করে থাকি, তারপরে এই কার্ড দিয়ে প্রত্যেকবার মাল নিতেছি, এবার নতুন করে ঝামেলা হয়ে গেছে। কি এর মেসেজ যাইবো তারপরে দিব। যেহেতু স্মার্ট কার্ড হচ্ছে এই পর্যন্ত স্মার্ট কার্ডের এরকম আসলে কার্ডদারি পাওয়া যাচ্ছে না। টিসিবির তথ্য বলছে ঢাকার 2 সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণের জন্য বরাদ্দ রয়েছে 13,08,135টি স্মার্ট ফ্যামিলি কার্ড। এর মধ্যে গেল 5 ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি হয়েছে 6,57,328টি। প্রতিটি কার্ড তৈরিতে 19 টাকা করে, মোট খরচ 1,24,89,000 টাকা। বিশাল খরচে এসব কার্ডের মধ্যে সক্রিয় বা পণ্য কেনার উপযোগী হয়েছে মাত্র 18% কার্ড। এর মধ্যে আবার উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4 ও 5 এর 16টি ওয়ার্ডের 1,04,505টি কার্ডের মধ্যে সক্রিয় হয়েছে মাত্র 2টি। টিসিবি বলছে প্রস্তুত হওয়া সব কার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সক্রিয় কার্ডের উপকারভোগীদের পণ্য দিতেও প্রস্তুত সংস্থাটি। তাহলে সক্রিয় হচ্ছে না কেন? এর দায়ী বা কার? ফ্যামিলি কার্ড যাদের কাছে অ্যাক্টিভেশনের দায়িত্ব, অর্থাৎ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অফিস এবং স্থানীয় পর্যায়ে টিওনো অফিস, যাদের এটা অ্যাক্টিভেশন করার দায়িত্ব, তারা যদি সঠিক সময় দ্রুত অ্যাক্টিভেশন না সম্পাদন করে ডিলাররা পণ্য বিক্রি করতে ব্যাহত হবে। আমরা ইতিমধ্যেই জানুয়ারি মাসের পণ্য সারা বাংলাদেশে ডিলারদের কাছে পৌঁছে দিয়েছি। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় করা যাদের দায়িত্ব সেই কর্তারা বলছেন জনবল সংকটের কারণে নিম্ন আয়ের মানুষকে সরকারের দেয়া সুবিধা পৌঁছে দিতে পারছেন না তারা। ওইটা 8,000 কার্ড আর জন্মমৃত্যু নিবন্ধনের অগ্রাধিকার, ওইটাও অগ্রাধিকার, কিন্তু আমার একজন লোক দেন অথবা একটা কম্পিউটার দেন। অন্যান্য যারা পারছে তারা কেন করতেছে না, এই প্রশ্ন আমারও, এবং তাদেরকে আমি বলবো যে তারাও যেন এই কাজগুলো অন্য কাজের পাশাপাশি করে। এদিকে সরকার পরিবর্তনের পর থেকে টিসিবির ভুয়া সুবিধাভোগী বাদ দিতে তৎপর বাণিজ্য মন্ত্রণালয়। এই অবস্থায় সুবিধাভোগী নির্বাচনে সরকারকে কার্যকরী রোল মডেল তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা প্রসেস তাদেরকে বের করে নিয়ে আসা উচিত যে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা করি তাহলে এই জায়গাতে ভবিষ্যতেও আপনার দুর্নীতি করা সম্ভব না বা রাজনৈতিক বা স্বজনপ্রীতির হওয়ার সম্ভাবনা নাই। কোনো উপকারভোগী যেই দলেরই, যেই মতেরই, যেই ধর্মের, যেই বর্ণেরই হোক না কেন, পাওয়ার জন্য নির্বাচিত যোগ্য ব্যক্তি হন, নাগরিক হিসেবে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। প্রকৃত সুবিধাভোগী নির্বাচন জটিলতায় যখন ধীরগতি ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে, তখন কার্ড ছাড়াই ট্রাকে করে সবার জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজান ঘিরে কয়েক লাখ মেট্রিক টন পণ্য আমদানি হলেও মাদার ভেসেল থেকে খালাসে দেখা দিয়েছে ধীরগতি। এ অবস্থায় নদী ও সাগরে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হওয়া পণ্য বোঝাই লাইটারের জাহাজগুলোর বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মঙ্গলবার ৪৫ থেকে ৪৭টি মাদার ভেসেল পণ্য খালাসের অপেক্ষায় থাকলো। তার বিপরীতে লাইটারের জাহাজ বরাদ্দ করা হয়েছে মাত্র ৪৭টি। অথচ আমদানি করা পণ্য দ্রুত বাজারে পৌঁছাতে প্রতিদিন ১০০ বেশি লাইটারের জাহাজ প্রয়োজন। লাইটারের সংকট আছে বর্তমানে, এটা গত সপ্তাহ দিন খুব তীব্র আকার ধারণ করছে। চট্টগ্রাম বন্দর হয়ে ঢাকার নারায়ণগঞ্জ সহ বিভিন্ন নৌ রুটে চলাচলের জন্য প্রায় ১৩,০০০ লাইটারের জাহাজ রয়েছে। প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনের জন্য ৫৫০ টাকা ভাড়া আদায় করে লাইটারের জাহাজ মালিক। অবশ্য বড় বড় শিল্প গ্রুপগুলোর নিজস্ব লাইটারি সিস্টেম রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রথমে পণ্য খালাস করা হয় এইসব লাইটারের জাহাজে। এরপর লাইটারের জাহাজগুলো পণ্য ডেলিভারি দেয় বিভিন্ন নদী বন্দর এবং ঘাটে। কিন্তু অভিযোগ উঠেছে পণ্য ডেলিভারি না দিয়ে লাইটারের জাহাজগুলো নদী এবং সাগরে ভাসমান গুদাম হিসাবে ব্যবহার হচ্ছে। স্ক্র্যাপ লোহা, সার, কয়লা, সিমেন্ট, ক্লিংকের, পাথর ছাড়াও ভোগ্যপণ্য পরিবহনে ব্যবহার হয় এসব লাইটারের জাহাজ। কিন্তু লাইটারের জাহাজগুলো খালাস শেষে ফিরে না আসায় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে ধীরগতি নেমে এসেছে। আমরা চাচ্ছি যে ইমিডিয়েটলি তারা বিভিন্ন গোডাউনে বা বিভিন্ন গন্তব্যে তারা যেন জাহাজগুলি তাড়াতাড়ি খালি করে এবং অটোমেশনভাবে তারা খালি করে। লাইটারের জাহাজ সংকটের কারণে বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের অবস্থানের সময় ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে প্রতিদিন ১০ থেকে ১৫,০০০ মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে জাহাজগুলোকে। জাহাজগুলি দ্রুত খালি করে দিলে চিটাগাং পোর্ট আমাদের মাদারশিপের আর ড্যামারিজ থেকে বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়ার থেকে সেফ হবে। ইম্পোর্টাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি সাফারার জনগণ, কারণ এই যে কস্ট সেটা কিন্তু প্রোডাক্টের উপরে ইনক্লুড হয়ে যাবে। এই অবস্থায় নদী এবং সাগর পয়েন্টে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার হয় পণ্য বোঝা লাইটারের জাহাজগুলোর বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। নৌ পরিবহন অধিদপ্তর, BIWTA, কোস্টগার্ড এবং নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গভীর সাগরে অবস্থান নিয়ে প্রতিদিন অন্তত ৪টি লাইটারের জাহাজে পণ্য খালাসের সক্ষমতা রয়েছে বিদেশি মাদার ভেসেলগুলোর। কিন্তু এখন মাত্র ১টি লাইটারে তারা পণ্য বোঝাই করতে পারছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সিলেট ১০ ও বেগমগঞ্জ ৪ ওয়েস্ট কূপের গ্যাস। কূপ দুটি থেকে দিনে গ্যাস মিলতে পারে ৩৫ থেকে ৪০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার আশা গ্রীষ্মে গ্যাস বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে এই উদ্যোগ। সংকট সামলাতে জ্বালানি অনুসন্ধানে আরও জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন এই অনুসন্ধান কূপ আশা জাগায় সংকটে ধুঁকতে থাকা দেশের জ্বালানি খাতে। ২০২৩ সালের নভেম্বরে সিলেট ১০ কূপে সন্ধান মিলে তেল, গ্যাস, দুই ধরনের জ্বালানিরই। তবে পাইপলাইন না থাকায় ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কূপটির গ্যাস এখনও যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে। নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি পেতে বিলম্ব সহ বেশ কিছু বাধা। তবে সেসব পেছনে ফেলে ৬ ইঞ্চি ব্যাসার্ধের পাইপলাইন নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। পেট্রোবাংলার আশা, চলতি মাসে গ্যাস সঞ্চালন হবে নতুন এই পাইপলাইনে, যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাইপলাইন বসাতে যে দেখা গেল যে রোডসের পাশ দিয়ে যাচ্ছে, সেখানে ডিচ, ওখানে আবার গ্রামবাসী মাছ চাষ করেছেন, তো ওগুলি আবার সলভ করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে রোডসের এক্সটেনশন হবে, তখন রোডসের পারমিশন নিতে হচ্ছে। আশা করি যে ফেব্রুয়ারি লাস্ট উইকে আমরা একটা রেজাল্ট পাবো। উদ্বোধনের ডেট পেয়ে যাবেন ফেব্রুয়ারি শেষে। শুধু তাই নয়, চলতি মাসেই পাইপলাইন নির্মাণ শেষ করে বেগমগঞ্জ ৪ ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাসও জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা, যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। সব মিলিয়ে চলতি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের যোগান বাড়াতে চাই পেট্রোবাংলা। গরম আসার আগে যা কিছুটা হলেও হাঁফ ছাড়ার আশা জাগাচ্ছে জ্বালানি খাতে। এখানে ঘাটতি মেটানোর একটা সুযোগ আছে। এটা খুব একটা বড় পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে কমে যাওয়ার যে ধারাটা, সেটাকে হয়তো কিছুটা ধীর স্থির রাখবে। এই কারণে আরও বেশি পরিমাণ কূপ খনন করে এই ধারাটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। সিলেট ১০ কূপ সম্ভাবনা জাগানোই সেখানে নতুন করে আরও কূপ খননের লক্ষ্য ঠিক করেছে পেট্রোবাংলা।
ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলে বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি। এই মুহূর্তে উনি ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের বাসায় ওনাদের তত্ত্বাবধানে, অর্থাৎ প্রফেসর প্যাট্রিক কেনেডি, ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকেই হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় গিয়ে দেখে আসছেন। উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে, এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। সময় সংবাদে আরও থাকছে, নথিতে ঘুরপাক খাচ্ছে বগুড়া বিসিকে দ্বিতীয় শিল্প পার্ক। অনুমোদন ঝুলে আছে একনেকে। 4000 কোটি টাকার বিনিয়োগ আটকে থাকার দাবি ব্যবসায়ীদের। 2015 এবং 2017 সালের শিক্ষক নিয়োগ বিধিমালা বাতিল করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 2022 সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী আবারও শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ উঠেছে সাবেক উপাচার্য আব্দুস সোবাহান তার মেয়ে জামাতাকে চাকরি দিতে যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নীতিমালা সংশোধন হয় 2015 ও 2017 সালে। এতে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ফলাফলে সিজিপিএ কমিয়ে 3.25 এবং মেধাক্রমের শর্ত তুলে দেয়া হয়। অভিযোগ উঠেছে সাবেক উপাচার্য আব্দুস সোবহান তার মেয়ে ও জামাতাকে চাকরি দিতেই যোগ্যতা শিথিল করে নীতিমালা পরিবর্তন করেছিলেন। পরে 2022 সালে আগের নীতিমালা আবারও পরিবর্তন করে সিজিপিএ 3.5 এবং মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার শর্ত যুক্ত হয়। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহার ও আইনি জটিলতা দূর হলে 2022 সালের নীতিমালা অনুযায়ী 2023 সালের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এটা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়েছে, একদম আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এটা করা হয়েছে, যেটা ইউজিসিকে অবহিত করা হয়েছিল। এদিকে বর্তমান নীতিমালার বিরোধিতা করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা জানান আওয়ামী লীগ সরকার আমলের নীতিমালা ও বিজ্ঞপ্তিতে যোগ্য শিক্ষক নিয়োগ সম্ভব নয়। আমরা ভয় পাই যে ওই ফ্যাসিস্টের ভূতই আবার চেপে বসছে কিনা, মেধাবীরা আবার বঞ্চিত হবে কিনা। অল ইউনিভার্সিটির শত শত শিক্ষক এমন আছে যাদের ন্যূনতম যোগ্যতা নাই পাঠদানের, তাদের এরা হচ্ছে এই নিয়োগ বাণিজ্যের ফসলগুলা। শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেখানে একটা সংস্কার আসা প্রয়োজন, নতুন করে নীতিমালা প্রণয়ন প্রয়োজন। শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে চলমান শিক্ষক সংকট কাটাতেই আগের বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেয়া হচ্ছে। কথা হচ্ছে অনেক পক্ষ থেকে যে শুধু অনেক ইউনিভার্সিটি অলরেডি ভাইবার পাশাপাশি তারা রিটেন ডেমো নেওয়ার চিন্তা ভাবনা করছে। আমি মনে হ্যাঁ, এটা আসলে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এইটাও আসলে হওয়া দরকার। মানে শুধু একটা ইন্টারভিউ দিয়ে 15 মিনিটের 20 মিনিটের ইন্টারভিউ দিয়ে একজনকে যাচাই করা আসলে খুবই ডিফিকাল্ট। কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1490টি শিক্ষক পদের মধ্যে শূন্য 440টি। এবার নিয়োগ দেওয়া হচ্ছে অন্তত 50 জনকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে 200 কর্মকর্তা, 251টি সহায়ক কর্মচারী ও 990টি সাধারণ কর্মচারীর পদ শূন্য রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ফ্লাইটের টিকিট ভাড়া বৃদ্ধি রোধে 10টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বুকিংয়ের 3 দিনের মধ্যে টিকিট ইস্যু করা, সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা, ওয়ার্ক ভিসাধারী শ্রমিকদের জন্য বিশেষ ছাড় দেয়া সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। পরিপত্রের সুপারিশগুলো শিগগিরই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। এদিকে এক বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটাব জানিয়েছে ইতিমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দীর্ঘদিনে অচলায়তন ও এক যুগের বেশি সময় ধরে চলা সিন্ডিকেটে দৌরত্ব ভেঙে সন্দ্বীপে যাত্রী পারাপারে একক নৌপথ পরিচালনার দায়িত্ব পেয়েছে BIWTA। 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে এ দায়িত্ব পালন করবে তারা। জিম্মি দশা থেকে মুক্তি ও ভাড়া কমায় খুশি যাত্রীরা। নৌবন্দরের আওতায় এনে সন্দ্বীপ ঘিরে সুযোগ সুবিধা বাড়ানো প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব। সন্দ্বীপ থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কুমিরাঘাটের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। এখানকার বাসিন্দাদের ভোগান্তির যেন শেষ নেই। ছোট বড় নৌযানে কোনো মতে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ভাটার সময় দীর্ঘ কাদাপথ মারিয়ে তীরে উঠতে হয় যাত্রীদের। অনেক ক্ষেত্রে কোলে করে তীরে পৌঁছে দিতে দেখা যায় যাত্রীদের। এ তো গেল ভোগান্তির কথা। সন্দ্বীপে প্রায় 4 লাখ মানুষের দুঃখেরও যেন কোনো শেষ নেই। জীবন জীবিকা, শিক্ষা, চিকিৎসার মতো জরুরি কাজে এবং দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন 4000 মানুষ উত্তাল সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। চট্টগ্রাম সমুদ্র উপকূল ও সন্দ্বীপের মাঝখানে রয়েছে উত্তাল নৌ চ্যানেল। এই নৌপথের দৈর্ঘ্য প্রায় 17 কিলোমিটার। ঝুঁকিপূর্ণ এ পথ পাড়ি দিতে স্পিডবোট, ট্রলার আর দিনে দুবেলা জাহাজই মূল ভরসা। এক যুগেরও বেশি সময় ধরে চলা ইজারাদারদের সিন্ডিকেটের কারণে এতদিন যাত্রীরা ছিল জিম্মি। অসহায়ত্বের সুযোগ নিয়ে হাতিয়ে নেওয়া হতো বাড়তি ভাড়া। অবশেষে সে দুঃখ ঘুচতে যাচ্ছে দ্বীপবাসীর। 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই নৌপথ পরিচালনার দায়িত্ব পেয়েছে BIWTA। এতে নৌযান ভাড়ার পাশাপাশি কমেছে ভাড়া, খুশি স্থানীয়রা। লম্বা লেন ধরতে হতো যে লেনে, কারণ টিকিট পেতে অনেক কষ্ট হইতো, অনেক সময় টিকিটও পাওয়া যেত না। কিছু সিন্ডিকেট ছিল যে আমরা আসলে টিকিট করতে চাইলেও করতে পারতাম না, কিন্তু এই জিনিসটা এখন এই সরকার উন্মুক্ত করে দিছে। আমরা মানুষের সেবা, সুন্দর সেবা, ভালো সেবা, উত্তম সেবা, বেটার সেবা দিতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। BIWTA এককভাবে দায়িত্ব নেয়ার পর নতুন করে সন্দ্বীপ চট্টগ্রাম নৌ রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 250 টাকা, সার্ভিস ও মালের বোটে যাত্রী ভাড়া 120 টাকা এবং স্টিমারের ভাড়া 120 টাকা, যা পূর্বের নির্ধারিত ভাড়ার চাইতে অনেক কম। দীর্ঘদিনের জিম্মি দশা থেকে যাত্রীদের মুক্তি মিলবে বলে আশা বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কের। ঘাটকে কেন্দ্র করে হচ্ছে যে পাওয়ার ক্ষমতার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা অনেকখানি মীমাংসিত হলো এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এই ধরনের যে অনিশ্চয়তা, অনিরাপত্তার মধ্য দিয়ে আমাদের যাতায়াত করা লাগতো, সেই যাতায়াত থেকে আমরা এই অনিরাপত্তা থেকে আমরা অনেকখানি মুক্ত হব। এদিকে BIWTA এর ঘাট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করতে এসে নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, সন্দ্বীপকে নৌবন্দরের আওতায় এনে সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। নৌবন্দর যখনই ঘোষণা হওয়ার পরে ফার্স্ট কথা হলো যে ওখানে ফেরি চলাচল সুযোগ করে দেওয়া, সি ট্রাক দেওয়া এবং ব্যবসা বাণিজ্যের যে মালামালগুলো আসতেছে সেই মালামালগুলো যদি মনে করেন এখানে যদি একটি ঘাট করতে হয়, আপনার জেটি করতে হয়, ওইদিকে তো জেটির কাজ শুরু হয়ে গেছে, তো এই দিকেও কিন্তু আমাদের জেটির কাজ আমরা শুরু করব। 2017 থেকে 25 সাল পর্যন্ত সন্দ্বীপ নৌ রুটে দুর্ঘটনায় 23 জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহী বিভাগের বিভিন্ন মহাসড়কে চলছে 3 চাকার নসিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা। গত 1 বছরে এসব যানের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 475 জন। স্থানীয়রা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতির জন্য আইনে যথাযথ প্রয়োগ না থাকাকে দুষছে বাস চালক ও মালিক সমিতি। সাইফুর রহমান রকির প্রতিবেদন। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে সমান তালে চলছে ভ্যান, নসিমন, করিমন, সিএনজি, অটোরিকশা সহ হালকা যানবাহন। পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য, অথচ মহাসড়কে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আইন না মেনে রাজশাহী বিভাগের সব জেলাতেই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব হালকা যান। এলাকাবাসী বলছে, যানবাহনগুলোর অদক্ষ চালক, বেপরোয়া গতি, ওভারটেকিং ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1 বছরে এসব যানবাহনের কারণে বিভাগের 8টি জেলায় 5 শতাধিক দুর্ঘটনায় 475 জন নিহত হয়েছেন। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে মৃত্যুর মিছিল আরও বাড়বে। ভুটভুটি গেলার কাগজ নাই, পাতে নাই, তারপর হাইওয়ে রোডে উঠে ওরা সিঙ্গেল অমান্য করে। ছোট গাড়ির জন্য আমাদের অনেক প্রবলেম হয়, যেমন ধরেন ভুটভুটি, অটোরিক্সা, এদের কিন্তু সিটির ভিতরে থাকার নিয়ম, কিন্তু সিটির বাইরে যেগুলো হাইওয়ে রাস্তা আছে সেগুলোতে তারা ব্যাপকভাবে চলাফেরা করে। এমন পরিস্থিতির জন্য আইনের যথাযথ প্রয়োগ না থাকাকে দুষছেন বাস চালক ও মালিক সমিতি। যেখানে ব্রেক দেয় অনেক এই সমস্যা, দুর্ঘটনা করতে ঘটে। বামের গাড়ি যাইতেছে, হট করে এসে ডাইন দিক ঢুকা দিতেছে, এবার করে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনার মূল কারণ এই 3 চাকার
সিএনজি অথবা 3 হুইলার, এবং এই সিএনজি এই মহাসড়কের চলাচলের হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, তারপরও এইসব যান চলাচল করতেছে। তবে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে গতানুগতিক আশ্বাস পুলিশের। আমরা কিন্তু নিয়মিতভাবে চেকপোস্ট করতেছি, নিয়মিতভাবে প্রসিকিউশন দিচ্ছি। 3 হুইলারগুলো মেইন রাস্তাতে চলে আসার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে এবং অনেক সময় একদম সরাসরি দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটে। 10 বছর ধরে নথিপত্রেই ঘুরপাক খাচ্ছে বগুড়ায় বিসিক দ্বিতীয় শিল্প পার্ক নির্মাণের কাজ। এতে অন্তত 4000 কোটি টাকার বিনিয়োগ আটকে আছে বলে দাবি ব্যবসায়ীদের। তারা বলছেন, নতুন শিল্প পার্ক হলে 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, 1000 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। আর বিসিক বলছে, সম্ভাব্যতা যাচাই সহ সব প্রক্রিয়া শেষে একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে প্রকল্পটি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া বিসিকের দক্ষ শ্রমিকরা তৈরি করছেন টিউবওয়েল, লাইনার আর পিস্টনের মতো বিভিন্ন যন্ত্রাংশ। বেশিরভাগ প্রতিষ্ঠানেই সনাতনী পদ্ধতি ছেড়ে হয়েছে আধুনিক প্রযুক্তি নির্ভর। 1960 সালে প্রতিষ্ঠার পর এখানকার 230টি প্লটের সবগুলোই ব্যস্ত এমন নানা কর্মকাণ্ডে। বিসিকে কোনো প্লট না থাকায় শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে অন্তত 2000 ক্ষুদ্র মাঝারি কলকারখানা। উপজেলা পর্যায়ে আবাদি জমিতেও গড়ে তোলা হচ্ছে কলকারখানা। এতে প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ। পরিবেশের সুরক্ষা আর বাণিজ্য সম্ভাবনা বিবেচনায় 2014 সালে শহরের শাকপালায় 150 একর জমিতে শুরু হয় বগুড়া বিসিক দ্বিতীয় শিল্প পার্ক স্থাপনের কাজ। কিন্তু মৌজারেট বেশি ও নিচু জমি হওয়ায় তা বাতিল করে বিসিক। এরপর 2018 সালে শিল্প পার্কের প্রস্তাব করা হয় বগুড়া নাটোর মহাসড়কের দক্ষিণে শাহজাহানপুর এলাকায়। 294 একর জমিতে প্রকল্পটি বাস্তবায়ন হলে গড়ে উঠবে অন্তত 1000 শিল্প কারখানা, এমন দাবি করছেন ব্যবসায়ীরা। তাদেরকে যদি পুনর্বাসন করা হয়, মানে যেগুলো ওয়ার্কশপ আছে বা ঢালাই কারখানা আছে, তাহলে সুন্দরভাবে মনে করেন যে তারা ওখানে অ্যাটেন্ড করবে আর পরিবেশ দূষণ হবে না। পরিবেশের ক্ষেত্রেও সুবিধা হবে এবং সরকারের যে লক্ষ্য পরিবেশ বান্ধব এবং যাতে একটা নিরাপত্তার সাথে জিনিসপত্র উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেটা সরকারের যে উদ্যোগ সেটাও সফলতা হবে। আর এখন যেটা আধুনিক হবে, এখানে সব কিছু রেডি থাকবে। আপনার গ্যাস বলেন, আপনার ফায়ার ব্রিগেড বলেন, আপনার হচ্ছে যে এই যে ইলেকট্রিক ক্যাপাসিটি বলেন, প্রতিটি এদের জন্য আলাদা করে এখানে নতুন হতে হবে, মানে এটা আপগ্রেড হবে আর কি। এটা হলে আমাদের অবশ্যই বিপ্লব ঘটে যাবে শিল্প উন্নয়নে বগুড়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় শিল্প পার্ক হবে পরিবেশ বান্ধব। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সহ সব প্রক্রিয়া, রয়েছে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিসিক উত্তরাঞ্চল কৃষি পণ্য প্রক্রিয়াকরণ যে শিল্প পার্কটি, সেটির কাজ আমাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এবং এটি ফিজিবিলিটি স্টাডি এবং সোয়েল টেস্ট সহ অন্যান্য কাজ আমাদের সমাপ্ত হয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। বর্তমানে বগুড়া বিসিক থেকে সরকার গড়ে প্রতি বছর প্রায় 200 কোটি টাকার রাজস্ব পেয়ে থাকে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বসন্ত বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি উপলক্ষে জমে উঠেছে ফুল বেচা কেনার হাট। বিস্তারিত জানাতে নওগাঁ সমবায় চত্বরে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ফেব্রুয়ারি মাস এলেই স্বাভাবিকভাবে ফুলের যারা ব্যবসায়ী, ফুল যারা চাষ করেন, তাদের ভিতরে কিন্তু এক ধরনের আশার আলো জেগে ওঠে এবং সেই আশাকে ঘিরেই কিন্তু এবারও দেখছিলাম ফুলের ব্যাপক পরিসরে বাণিজ্যিকভাবে চাষ করেছেন। সেই ফুলগুলো কিন্তু এই মুহূর্তে হাটে তুলছেন এবং নওগাঁ সদরের এই মুহূর্তে হাটটিতে খুব ভোর থেকে কিন্তু কেনাবেচা হয়ে থাকে। বাহারি জাতের ফুলের সমারোহ এবং এই ফুলগুলো কিনতে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে এই ছোট পরিসরে যদিও হাট, তারপরে কিন্তু এখানে ভিড় করছেন। বিভিন্ন জাতের ফুলের সমারোহ কিন্তু আমরা দেখছিলাম যে এবার কিন্তু ফুল চাষিরা যে ফুলের চাষ করেছেন, তারা বলছেন যে বিগত বছরগুলোর চেয়ে তাদের একটা বাড়তি স্বপ্ন কিন্তু এবার বুনছেন এবং ফুলের ভালো একটা দর পাবেন। ইতিমধ্যে কিন্তু যে দরগুলো তারা এখানে পাচ্ছেন, তারা অনেকটাই উজ্জীবিত। বিগত মৌসুমের চেয়ে এবার আসলে আবহাওয়াটা অনেক সহায়ক হয়েছে এবং এই আবহাওয়ার কারণেই এখানকার চাষিরা বলছেন যে তাদের একদিকে বাড়তি ফুলের সমারোহ তৈরি হচ্ছে, কোনো বালাই তেমন মোকাবেলা করতে হয়নি এবং ভালো একটা দরও কিন্তু পাচ্ছেন। আমরা এখানে দেখছিলাম যে যারা ফুল নিয়ে এসেছেন, তারা প্রতি পিস ফুল বিভিন্ন ধরনের বিক্রি করছেন। 50 টাকা, 60 টাকা, টিউলিপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জেসমিন, সাদা গোলাপ, লাল গোলাপ, গাঁদা ফুল, এই জাতীয় বাহারি ফুলের কিন্তু এই মুহূর্তে একটা ভর সমারোহ এবং যেহেতু এই মাসে
বেশ কয়েকটি দিবস কিন্তু ফুল চাষিদেরকে লালন করে থাকেন, তারা একটা ভালো দরের স্বপ্ন দেখে থাকেন এবং 14 ফেব্রুয়ারি সবসময় ফুলের বাড়তি একটা যোগান কিন্তু এখানে এই বাগানগুলো থেকে চলে আসে এবং এই হাটটি আমরা প্রতি বুধবারে ব্যাপক পরিসরে তারা কেনাবেচার স্বপ্ন নিয়ে সকাল থেকে ফুলের চাষিরা নিয়ে এসেছেন। পাশাপাশি নার্সারি যারা ব্যবসায়ী তারাও দেখছিলাম বিভিন্ন পসরা নিয়ে কিন্তু ফুলের এই বাজারটি গড়ে তুলেছেন এবং শিশু কিশোর থেকে স্কুল পড়ুয়া যেসব ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু এই ফুলের বাড়তি যোগান দেখছেন, কিনছেন এবং অনেকে নার্সারি কিন্তু কেনার জন্য এখানে এসেছেন। সব মিলে কিন্তু ফুলের যে বাজার ব্যবস্থা এবার কিন্তু যারা চাষি তারা বলছেন অনেকটাই তারা উজ্জীবিত, কারণ বিগত বছরগুলোর চেয়ে এবার ফুলের ভালো ফলন হয়েছে এবং সে সাথে কিন্তু বালাই না থাকার কারণে কিন্তু ফুলের একটা ভালো ফলনের সাথে ভালো দরও তারা পাচ্ছেন। এরকম একটা উজ্জীবিত ফুল চাষিদেরকে এই এলাকায় অনেকটা আশা জাগিয়েছে। আরো কয়েকদিন রয়েছে, দিন রয়েছে, এই দিনগুলোতে ভালো একটি ফুল বেচা কিনা করবেন এমন কথাই ফুল চাষিদের দিক থেকে আমরা জানতে পারছিলাম। তো এই ছিল নওগাঁর এই অঞ্চলের সার্বিক ফুল বেচা কিনার খবর আমার কাছে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এই মুহূর্তে সেতুর পশ্চিম পারে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। যমুনা নদীর উপর নবনির্মিত যে রেল সেতুটি রয়েছে সেই সেতু দিয়ে আজকে থেকে কিন্তু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে, অর্থাৎ পাশের যে যমুনা সেতু ছিল সেই রেল লাইনটি আজকে থেকে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 10টায় বনলতা এক্সপ্রেস সবশেষ ট্রেন কিন্তু যে যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে এই নবনির্মিত রেল সেতু দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু আসলে প্রবেশ করবে, অর্থাৎ ঢাকার অভিমুখে রওনা হবে এবং এটির মধ্য দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে যে এই যে নবনির্মিত যে যমুনা রেল সেতু 4.8 কিলোমিটার রেল সেতু, এই সেতু দিয়ে কিন্তু বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে এবং আজকে থেকে সেটি শুরু হবে এবং সেই প্রতীক্ষায় রয়েছে। এবং এখানে এই রেল সেতুর সাথে যারা কর্মকর্তা রয়েছে, যারা বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রজেক্টে যারা কর্মকর্তা রয়েছে সেই তাদের মধ্যে আমরা দেখেছি উৎসাহ উদ্দীপনা রয়েছে, কারণ তাদের দীর্ঘ পরিশ্রমের ফল যে এই আজকে থেকে যে সফল ট্রেন যাত্রা হবে। আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে কিন্তু পরীক্ষামূলকভাবে বেশ কয়েকবার ট্রেন চলাচল করেছে, সর্বোচ্চ গতিসীমা যেটি রয়েছে 120 কিলোমিটার, সেই গতি থেকে ট্রেন চলাচল সফলভাবে পরীক্ষামূলকভাবে সমাপনের পর আজকে থেকে কিন্তু বাণিজ্যিকভাবে এই সেতুটি যে ট্রেন চলাচল করবে এবং সেই প্রতীক্ষায় কিন্তু আসলে রয়েছে সকলে। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু এই সেতু দিয়ে পার হবে এবং প্রকল্প পরিচালক যেটি জানিয়েছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে আর মার্চের মাঝামাঝিতে কিন্তু এই রেল সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু চলছে। তবে আজকে থেকে যে রেল সেতুটি সিল্ক সিটি এক্সপ্রেস চলবে, এই যে যমুনা নদীর উপর নির্মিত যে রেল সেতুটি অর্থাৎ 4.8 কিলোমিটার রেল সেতু, সেই সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করবে এবং একটি লাইন অর্থাৎ ডাবল ট্র্যাকের রেল লাইন হলেও কিন্তু একটি ট্র্যাক দিয়ে কিন্তু আসলে ট্রেন চলাচল করবে এবং উদ্বোধনের পর থেকে হয়তো দুটি লাইনে আসলে ট্রেন চলাচল করতে পারবে। তো জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই রেল সেতুটি বাস্তবায়ন করছে জাইকা এবং এই যে বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর মধ্য দিয়ে যে এই যে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে যে রেল যোগাযোগ, সেই রেল যোগাযোগে বৈপ্লবিক গতি আসবে বলে জানিয়েছেন প্রকল্প। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখন আমার কার্ড আমি পাই নাই, কি এর মেসেজ যাইবো তারপরে দিব, আমরা তো এটার উপরে ভরসা করে থাকি। ঢাকায় টিসিবির কোটি টাকার স্মার্ট কার্ড বিতরণে ধীরগতি, সচল হয়নি 82 ভাগই, চরম ভোগান্তিতে সুবিধাভোগীরা, দায় এড়াতে জনবল সংকটের দোহায় 2 সিটির। চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 2 কূপের গ্যাস, দৈনিক মিলবে 35 থেকে 40 মিলিয়ন ঘনফুট। গ্রীষ্মে বাড়তি চাহিদা মেটাতে কাজে লাগানোর আশা পেট্রোবাংলার। এবং অবশেষে জিম্মি দশা থেকে মুক্তি মিলছে সন্দ্বীপবাসীর, ইজারাদারদের সিন্ডিকেট ভেঙে যাত্রী পারাপারে নৌপথ পরিচালনার দায়িত্বে BIWTA, ভাড়া কমায় খুশি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।